যদি কোনো বোম কিংবা মিসাইল থাকে তাহলে এটা এভাবে রেড সিগন্যাল দেখাবে, যেমন আমার হাতটা আছে আর এখানে রেড সিগন্যাল দেখাচ্ছে। স্কুলে ছোট ছোট ছাত্রীরা এমন বিজ্ঞান প্রজেক্ট বানিয়েছে যা দেখলে সত্যিই তুমি অবাক হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক পরমানন্দ বিদ্যাপীঠ গার্লস হাই স্কুলের অসাধারণ বিজ্ঞান প্রদর্শনীয়। হেই এভরিওয়ান, আজ আমি চলে এসেছি পরমানন্দ বিদ্যাপীঠ গার্লস স্কুলে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে এক দুর্দান্ত বিজ্ঞান প্রদর্শনীয়, যেখানে ছাত্রীরা তাদের মেধা ও সৃজনশীলতা দিয়ে তৈরি করছে নানান রকম বিজ্ঞান প্রজেক্ট। আমরা পরমানন্দ বিদ্যাপীঠ গার্লস হাইয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। আমরা বানিয়েছি মিশরের পিরামিড ও নীলনদ। পৃথিবীর বিখ্যাত পিরামিডগুলি মিশরের কায়রো শহরের উপকণ্ঠে গির্জা মালভূমিতে অবস্থিত। এগুলি তৈরি করা হতো কারণ মিশরীয় শাসনকর্তা তারা যখন মৃত্যুবরণ করতেন তখন তাদের শরীরে মমি তৈরি করে সমাহিত করা হতো, কারণ মিশরীয়রা বিশ্বাস করতেন যে যদি তাদের শাসনকর্তা সুরক্ষিত থাকে তবে তারা ভবিষ্যতে সুরক্ষিত থাকবে। সেজন্য তাদের মৃতদেহের সঙ্গে অনেক ধন সম্পত্তি ইত্যাদি একসঙ্গে সমাহিত করে রাখা হতো। এটা হচ্ছে মিশরের সবথেকে বড় পিরামিড, কুফুর পিরামিড। এটা হচ্ছে তুতেনখামুনের সমাধি। তুতেনখামুন ছিলেন প্রাচীন মিশরের 18তম অত্যন্ত বিখ্যাত ফেরাও বা রাজা। তাকে বালক রাজা বা বয় কিং বলা হতো, কারণ তিনি মাত্র 9 বছর বয়সে মিশরের রাজা হয়েছিলেন। তার আসল নাম ছিল তুতানখামেন এবং তিনি তার নাম নিজে পরিবর্তন করেছিলেন এবং তুতেনখামুন নাম রেখেছিলেন। তুতেনখামেনের সমাধি রয়েছে এখন ভ্যালি অফ কিমে। এটা হচ্ছে নীলনদ। নীলনদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। নীলনদ আফ্রিকার 11টি দেশের মধ্যে দিয়ে বয়ে গেছে। নীলনদের দৈর্ঘ্য হচ্ছে 6650 মিটার। নীলনদ উত্তর পূর্ব আফ্রিকার প্রধান নদী হচ্ছে রেসাইটা ও দ্বিতীয়ত জামিয়েটা। এই দুটি শাখার মিলনে একটি বড় বদ্বীপ তৈরি হয়। এই বদ্বীপের মধ্যে দিয়ে নীলনদ বয়ে গিয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশে, অর্থাৎ নীলনদের মোহনা হচ্ছে ভূমধ্য সাগর ও উৎস হচ্ছে এই হোয়াইট নীল ও ব্লু নীল। আমরা জল দূষণ প্রজেক্ট বানিয়েছি। গ্রামের কৃষি জমি থেকে রাসায়নিক বিক্রিয়ার ফলে জলটা দূষিত হচ্ছে। এছাড়াও গরু মোষ স্নান করানোর ফলেও জলটা দূষিত হচ্ছে। গ্রামের মানুষ এই জলটা খেয়ে নানা সমস্যায় ভুগছে। এটা শহরে যেভাবে জলটা দূষিত হচ্ছে সেটা হলো কলকারখানার নোংরা দূষিত জল গিয়ে পড়ছে একটা হ্রদে, এবং হ্রদের জলটা গিয়ে পড়ছে একটা নদীতে। নদীর জলটা আমরা ওই গঙ্গা নদীর জল আমরা খাই এবং স্নান করি। খাওয়ার ফলে পেটে নানান সমস্যা হতে পারে এবং স্নান করার ফলে গায়ে রাসায়নিকের জন্য কালো কালো ছোপ পড়তে পারে। এটা আমাদের বন্ধ করা উচিত। এই গ্রামের মানুষ যে নদীর জল সরাসরি খেয়ে ফেলছে, এর জন্য গ্রামের মানুষদের অনেক রোগ এবং অনেক অসুবিধা হচ্ছে। এর জন্য আমাদের জলটাকে প্রায় 20 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়ে জলটাকে ঠান্ডা করার পর পাতলা কাপড় বা ছাকনা দিয়ে ছেঁকে নিয়ে আমাদের জলটাকে খাওয়া উচিত। অথবা আমরা ফিল্টার পেপার দিয়েও জলটাকে ভালো করে ফিল্টার করে নিয়ে জলটাকে আমরা খেতে পারি। আর ওই যে কৃষিজ জমি যেখান থেকে রাসায়নিক বিক্রিয়াগুলো জলে পুকুরে ধুয়ে যাচ্ছে এবং তার ফলে জল দূষণ হচ্ছে, দেখতে হবে যে জল দূষণ যাতে না হয়। নিউটনস ক্র্যাডেল। আমাদের এই প্রদর্শনীর মূল বিষয় হলো নিউটনস ক্র্যাডেল। এটি একটি যান্ত্রিক ব্যবস্থা যা মূলত পদার্থবিজ্ঞানের দুটি মূল নীতি, ভরবেগের সংরক্ষণ এবং শক্তি রূপান্তর প্রদর্শন করে। লক্ষ্য করুন, আমি যখন এই প্রান্তের একটি বলকে নির্দিষ্ট উচ্চতা থেকে টেনে ছেড়ে দিচ্ছি তখন সেটি মাঝে স্থির বলগুলিকে আঘাত করছে, কিন্তু মাঝের বলগুলি প্রায় স্থির থাকা সত্ত্বেও ঠিক বিপরীত প্রান্তের একটি বল সমপরিমাণ গতিতে ছিটকে যাচ্ছে। আমি যদি দুটি বল ব্যবহার করি তাহলে বিপরীত প্রান্ত থেকে ঠিক দুটি বলই গতিশীল হবে। এই পুরো প্রক্রিয়াটি কোনো যান্ত্রিক মোটর ছাড়াই কেবল অভ্যন্তরীণ বলের বিন্যাসে সম্পন্ন। এর পেছনে কাজ করেছে দুটি মূল ভিত্তি। একটি গতিশীল বস্তু যখন একটি স্থির বস্তুকে আঘাত করে তখন তার গতিবেগ পরবর্তী বস্তুতে স্থানান্তরিত হয়। এখানে বলগুলোর মধ্যে যে সংঘর্ষ ঘটেছে তার শক্তির অপচয় প্রায় শূন্য রেখে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তরঙ্গ আকারে প্রবাহিত হচ্ছে। বিশেষে বলা যায় যে বিজ্ঞানের এই সুশৃঙ্খল প্রবাহই হলো আমাদের এই মডেলটির মূল সার্থকতা। বিজ্ঞানের এই সৌন্দর্য আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে, যা আমরা এই ক্ষুদ্র পরীক্ষাটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এটা হলো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটা মডেল। এর মাধ্যমে আমরা বুঝিয়েছি কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং সেটা গিয়ে আমাদের বাড়িতে পৌঁছাচ্ছে, যার ফলে আমরা যে ফ্যান, লাইট বা বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র এগুলো চালাতে পারছি। এটাকে আমরা দেখিয়েছি পাওয়ার প্ল্যান্টে মূল যে বিদ্যুৎটা সেটা উৎপন্ন হয়। যে মূল বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে এটা এই তার বা ট্রান্সমিশন টাওয়ারের মাধ্যমে পৌঁছায় সাবস্টেশন বা উপকেন্দ্রে। এখানে ভোল্টেজ নিয়ন্ত্রণ করা হয় এবং আমাদের এই যে কারেন্ট আসে যায় এগুলো সব এখানে কন্ট্রোল করা হয়। তারপর এখানটাতে বিদ্যুৎই তারের সাহায্যে গিয়ে ট্রান্সমিশন তারে পৌঁছায় এবং ডিস্ট্রিবিউশন তারের মাধ্যমে এটি আমাদের বাড়ি, বিদ্যালয় ইত্যাদি জায়গায় গিয়ে পৌঁছে
এবং এটি আমরা ব্যবহার করতে পারি। আমাদের ভবিষ্যতের জন্য এই বিদ্যুৎ খুবই প্রয়োজনীয়, তাই এটা অপচয় করা একদমই উচিত নয়। আমরা বানিয়েছি ডিজাস্টার অ্যালার্ট বা দুর্যোগের সতর্কবার্তা। এর মধ্যে আমরা 4 ধরনের দুর্যোগের সতর্কবার্তা রেখেছি। আর্থকুইক অ্যালার্ট, ভূমিকম্পের সতর্কবার্তা। এইটি ভূমিকম্পের কম্পন যখন কম্পিত হয় ও একে অপরকে স্পর্শ করে তখন এটি একটি জোরালো শব্দ তৈরি করে। এর ফলে এটি আমরা বুঝতে পারি যে ভূমিকম্প শুরু হয়েছে। আগুনের সতর্কতা, এই সিস্টেমটি মূলত একটি স্মার্ট নজরদারি কাজ করে। এর প্রধান কাজ হলো আশেপাশে পরিবেশে থাকা আগুনের অস্তিত্বকে শনাক্ত করা। এটি যখনই কোনো আগুনের উপস্থিতি টের পায় তখনই এটি জোরে শব্দ করে আমাদেরকে সতর্ক করে। এই আগুনের উচ্চতাপ যখনই কমে যাবে এটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। তারপর বন্যা সতর্কবার্তা। প্রচলিত পদ্ধতিতে বন্যা সতর্কবার্তা প্রদান করা কঠিন হলেও এই পদ্ধতিতে বন্যা সতর্কবার্তা প্রদান করা খুবই সহজ। এই সিস্টেমটি নদী বা বাঁধের ধারে একটি নির্দিষ্ট উচ্চতায় লাগানো হলে সেই উচ্চতার উপর জল যখন যাবে তখন এই সেন্সরটিকে জল স্পর্শ করবে ও এটি একটি জোরালো শব্দ তৈরি করবে। এর ফলে আমরা খুব দ্রুত সতর্ক হতে পারবো, নিজেদের প্রাণ বাঁচাতে পারবো। এরপর রয়েছে রেলওয়ে ট্র্যাক ব্রোকেন অ্যালার্ট বা রেল লাইন ভেঙে যাওয়ার সতর্কবার্তা। অনেক সময় রেল লাইন ভেঙে যাওয়ার ফলে রেল দুর্ঘটনা ঘটে। সিস্টেমটি তৈরি করেছি। এই সিস্টেমের মধ্যে 2টি সেন্সর লাগানো রয়েছে, একটি আইআর ট্রান্সমিটার সেন্সর ও অপরটি আইআর রিসিভার সেন্সর। আইআর ট্রান্সমিটার সেন্সর প্রতিনিয়ত একটি আলো নির্গত করছে যে সামনে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে যাচ্ছে ও আইআর রিসিভার সেটিকে গ্রহণ করছে। কিন্তু সামনের বাধাটি যখন সরে যাচ্ছে অর্থাৎ রেল লাইনটি যখন ভেঙে যাচ্ছে তখন সামনে থেকে সেই রিসিভারটি সামনে থেকে সেই আলোটি আর প্রতিফলিত হয়ে ফিরে যেতে পারছে না ও সেটি একটি জোরালো শব্দ তৈরি করে আমাদেরকে জানান দিচ্ছে যে রেল লাইনটি ভেঙে গেছে ও এটিকে সতর্ক করছে। ডাস্টবিন, স্মার্ট ডাস্টবিন বানানোর উদ্দেশ্য হলো বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণ করা। এটি এমন একটি ডাস্টবিন যেটি আবর্জনার ধরন চিনতে পারে। যেমন এখানে যদি কোনো শুকনো পদার্থ রাখা হয় সেটা ড্রাইয়ের দিকে চলে যাবে, যদি কোনো ভেজা পদার্থ রাখা হয় সেটা ওয়েটের দিকে চলে আসবে। এর সুফল অনেক, যেমন দূষণ কমায়, রিসাইকেল করতে সাহায্য করে, চারিদিক পরিষ্কার রাখে, বজ্র পদার্থটাকে আলাদা করতে সাহায্য করে। এটি শুধুমাত্র একটি ডাস্টবিনই নয়, এটি হলো স্মার্ট সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার একটি পথ। এই স্মার্ট ডাস্টবিন ব্যবহার করে আমরা ভবিষ্যতে একটি আবর্জনামুক্ত পৃথিবীর দিকে এগিয়ে যেতে পারি। এটি হলো ইউটেরাস বা জরায়ু হলো স্তন্যপায়ী স্ত্রীদেহের প্রধান জননাঙ্গ, যেটি স্ত্রীদেহের তলপেটে 2টি বৃক্কের মাঝে অবস্থান করে। এই দুটি হলো ডিম্বাশয়। এই ডিম্বাশয়ে যখন অপরিণত ডিম্বাণু নিঃসরণ হয় এবং সেগুলি বেরিয়ে না গিয়ে ডিম্বাশয়ে থেকে যায় এবং পরবর্তীকালে সিস্ট বা টিউমারের প্রাথমিক অবস্থায় চলে যায় তখন তাকে পিসিওডি বলা হয়। পিসিওডি যখন আরও জটিল আকার ধারণ করে তখন তাকে পিসিওএস বলা হয়। এর নানা উপসর্গ আছে, যেগুলি হলো অনিয়মিত ঋতুস্রাব, ওজন বৃদ্ধি এবং অতিরিক্ত চুল পড়ে, তলপেটে ব্যথা, আমাদের পুরুষ হরমোন বেড়ে যাওয়ার জন্য লোম বৃদ্ধি হতে থাকে এবং এর নানা কারণ আছে, যেগুলি হলো অনিয়মিত ঋতুস্রাব, এন্ডোক্রিন হরমোনের ভারসাম্যহীনতা এবং হরমোনের ডিসব্যালেন্সের জন্য মূলত পিসিওডি রোগটি হয়। এর প্রতিকারগুলি হলো নিয়মিত শরীরচর্চা করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে এবং সঠিক খাদ্যাভ্যাসে থাকতে হবে এবং এছাড়াও তেল জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, কার্বোহাইড্রেটযুক্ত খাবার কম খেতে হবে। তাহলে এই পিসিওডি রোগ থেকে গোড়া থেকে নির্মূল করা যাবে। বিএমআই হচ্ছে কোনো ব্যক্তির দেহে পুষ্টির মাত্রা নির্ণয়ে যে সূচক ব্যবহার করা হয় তাকে বলা হয় দেহভর সূচক বা বিএমআই। বিএমআই পুরো নাম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এটা পরিমাপ করা হয় আপনার ওজন এবং উচ্চতা দুটিকে ক্যালকুলেশন করে আপনাকে বলবে আপনার ওজন বেশি, কম কি স্বাভাবিক। শিশু বা ব্যক্তির দেহে বিএমআইয়ের মান 18.5 থেকে 25 পর্যন্ত এবং 25 পর্যন্ত স্বাভাবিক এবং 25 থেকে 30 পর্যন্ত হচ্ছে বেশি ওজন, 30 থেকে 40 পর্যন্ত হচ্ছে স্থূলত্ব। আমরা কিছু হস্তশিল্প আপনাদের সামনে তুলে ধরেছি। এক্সিবিশনের পাশাপাশি মনোরঞ্জনের জন্য কিছু আমাদের মেয়েদের হাতের কাজের কিছু শিল্পত্ব ফুটিয়ে তুলেছে। এখানে ক্যানভাসের তৈরি কিছু জিনিসপত্র রয়েছে, মাটির থালার ওপর রয়েছে, তারপরে কুলোর ওপর রয়েছে, কিছু বিভিন্ন সৌন্দর্য আমরা এখানে ফুটিয়ে তুলেছি। আমরা জানি যে প্রাচীন যুগ থেকেই আমাদের এই শিল্পত্ব ফুটে উঠেছে, তাই এগুলোকে ফুটে তোলার জন্য আপনাদের সামনে আমরা আবার তুলে ধরেছি। কেমন লাগবে আপনারা বলবেন জানান। এটা আমরা অডিওর উপর বেশ করে একটা প্রজেক্ট বানিয়েছি, যেটা হচ্ছে র্যাডার সিস্টেম। তো র্যাডার জিনিসটা কি, কোনো বস্তুর দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয়, সেটা এই বস্তুটা কতটা দূরে আছে, কোন অ্যাঙ্গেলে আছে, সেটা সেইভাবে ওটা ব্যবহার করা হয়। এবং যদি এটা খুব উন্নত মানের হয় তাহলে এটা গতি নির্ণয়ও করতে পারে। আমরা যেটা বানিয়েছি সেটা দূরত্ব নির্ণয় করা হয়।
এই যে মডেলটা আছে এখানে আমরা ইউজ করেছি অর্ডিনো উনো, বাজার, ব্রেডবোর্ড, জাম্পার ওয়্যার, আলট্রাসনিক সেন্সার, সার্ভো মোটর। এই যে সার্ভো মোটরটা আছে এটা 0 থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে। আর এই যে আলট্রাসনিক সেন্সারটা আছে এটার যে একটা চোখ বলতে পারেন, এখান থেকে একটা তরঙ্গ বের হয়। এবার ওই তরঙ্গটা কোথায় গিয়ে ধাক্কা খায়? কম্পিউটারে যেটা ইনপুট করা থাকবে। আমরা কম্পিউটারে ইনপুট করেছি যে কোনো বস্তু, যেহেতু এটা স্কুলের ছোট প্রজেক্ট তার জন্য আমাদের কোনো বস্তু খোঁজার নেই কোনো কিছু, তার জন্য এখানে আমরা যে কোনো বস্তু ইনপুট করেছি এবং দূরত্ব দিয়েছি 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটারের মধ্যে যদি কোনো বস্তু থাকে তাহলে এর সামনে আসলো আর এখানে রেড ডট দেখা যাবে। তো আমাদের এখানে রাখা আছে নন করার এবং করাটার ভাগ। এখানে আছে বাটা মাছ পড়ছে করাটা শ্রেণীতে। করাটা কি? যাদের নোটোকট থাকে তাদেরকে বলা হয় করাটার অনেক ভাগ রয়েছে, যেমন অস্টিকথিস। অস্টিকথিস কি? কয়েকটি অস্থি বিশিষ্ট কয়েকটি বাহু নিয়ে গঠিত করাটা অস্টিকথিস কঙ্কালের তরুণাশ্রের বদলে একটি শক্ত হাড় দিয়ে গঠিত। এরা বনিফিশ নামে পরিচিত। এরা বিশ্বে স্বাদু জল এবং নোনা জলের এরা বসবাস করে, যেমন বাটা মাছ, কাতলা মাছ ইত্যাদি মাছ রয়েছে। এখানে বাটা মাছ রয়েছে। ভারতবর্ষ এবং বাংলাদেশে একটি অতি পরিচিত একটি মাছ এটি। এই বাটা মাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ল্যাবিও বাটা। আমাদের এখানে রাখা আছে মোলাস্কা, যাকে বাংলায় জলশামুক বলা হয়। এই জলশামুক হচ্ছে মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। এবার মোলাস্কা কি? মোলাস্কা হলো একটি অমেরুদণ্ডী প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব, যা সাধারণত ম্যান্টাল নামক পর্দা থাকে এবং এরা চুনযুক্ত খোলস দ্বারা যুক্ত। এদের বৈশিষ্ট্যগুলি হলো এদের দেহ অখণ্ডিত থাকে এবং এদের পেশিযুক্ত পদ থাকে এবং এদের বাসস্থান, এরা সাধারণত সামুদ্রিক প্রাণী, তাই এদেরকে সমুদ্রে দেখা যায় এবং কিছু স্বাদু জলেও এরা মাঝে মাঝে স্থলেও বসবাস করে। এবং এদের প্রধান উদাহরণ শামুক, ঝিনুক, অক্টোপাস, স্কুইড ইত্যাদি। এবং এদের পর্ব, এরা মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত এবং এদেরকে বাংলায় কম্বোজ নামক প্রাণীও বলা হয়। এবং এদের গুরুত্ব হচ্ছে আর্থ্রোপোডার পর দ্বিতীয় বৃহত্তম পর্ব অমেরুদণ্ডী পর্বই হচ্ছে মোলাস্কা বা জলশামুক। আমাদের এখানে রাখা আছে আর্থ্রোপোডা, যেটি নন করা শ্রেণীর অন্তর্ভুক্ত। এদের মেরুদণ্ড থাকে না বলে এদের আর্থ্রোপোডা বলা হয়। বর্তমানে 12 থেকে 13 লক্ষ প্রাণীর মধ্যে এই আর্থ্রোপোডার সংখ্যাই হচ্ছে বেশি, যাদের মধ্যে হচ্ছে এই আরশোলা। এদের দৈহিক গঠন হচ্ছে এদের উপরটি পুরো কাইটিন দ্বারা নির্মিত এবং এদের সুরযুক্ত আছে, যাদের দ্বারা স্পর্শ অনুভূতি বুঝতে পারে। 350 বিলিয়ন পূর্বের আগে, ডাইনোসরের আগে এই আরশোলাদের জীবাশ্ম পাওয়া গেছে। এরা 40 মিনিট এদের শ্বাসকার্য আটকে রাখতে পারে এবং এরা 1 মাস এরা বেঁচে থাকতে পারে নাই খেয়ে। এদের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পেরিপ্ল্যান্টা আমেরিকানা। হচ্ছে কান বা কর্ণছত্র। কান আমাদের 5টি ইন্দ্রিয়ের মধ্যে একটি। কান শুনতে এবং শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কানকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। বহিঃকর্ণ মানে আউটিয়ার, এটা কানের একবারে বাইরে অবস্থিত। কর্ণপলব থেকে শব্দ সংগ্রহ করে এবং বহিঃকর্ণ নালীতে প্রেরণ করে। এটা বহিঃকর্ণ নালী, এটা কর্ণপটহ। এরপর মধ্যকর্ণ 3টে হাড়ে বিভক্ত, মেলিয়া, সিনকা, স্টেপিস। শব্দ তরঙ্গের মধ্যে প্রবেশ করে এই 3টে হাড়ে কম্পন সৃষ্টি করে এবং অন্তঃকর্ণে প্রবেশ করে। সর্বশেষ হচ্ছে অন্তঃকর্ণ। এটি হচ্ছে ককলিয়া, যেটি শামুকের দেহের মতো গঠন তৈরি করে থাকে। এটি হচ্ছে ককলিয়া নার্ভ, এটি হচ্ছে ভেস্টিবিউলার নার্ভ। এই 3টে একসঙ্গে কম্পিত করে আমাদের মস্তিষ্কে প্রেরণ করে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি হচ্ছে আউটার ইয়ার, যেদিক দিয়ে শব্দ আমাদের আসে মিডিল ইয়ারের মধ্যে। এবং যে 3টে মিডিল ইয়ারের মধ্যে যে 3টে হাড় আছে, মেলিয়া, সিনকা, স্টেপিস, এই 3টে হাড় কম্পিত হয়ে আমাদের ইনার ইয়ারের মধ্যে যে ককলিয়া আছে, এই ককলিয়ার নার্ভের সাহায্যে আমাদের ব্রেনে নক করে আর তারপরে আমরা উত্তেজনা ছাড়া দিতে সাহায্য করি। যখন আমরা কোনো বস্তুর দিকে তাকাই তখন সেই বস্তুর একটি প্রতিবিম্ব আমাদের চোখের রেটিনায় তৈরি হয় এবং সেই উল্টো সিগন্যালটি আমাদের অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। এখন প্রশ্ন হলো প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়। আমরা যখন কোনো বস্তুর দিকে তাকাই তখন সেই বস্তু থেকে আসা আলোক রশ্মি আমাদের চোখের কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার এবং লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রতিসরিত হয়। আমাদের চোখের লেন্স একটি উত্তল লেন্স হিসেবে কাজ করে। ওই লেন্স ওই আলোক রশ্মিগুলোকে এমনভাবে বাঁকিয়ে দেয় যে আমাদের চোখের হলুদ অংশ, যার নাম হচ্ছে রেটিনা, ওই রেটিনার উপরে ওই বস্তুর একটি রিয়াল এবং ইনভার্টেড প্রতিবিম্ব তৈরি হয়। মস্তিষ্ক কীভাবে কাজ করে? ছবিটি যদি উল্টো হয় আমরা এই জগৎটিকে সোজা কী করে দেখতে পাই? এখানে মস্তিষ্কের জাদু। অপটিক নার্ভ, রেটিনা উল্টো ছবিগুলি তৈরি হওয়ার পর সেখানকার আলোক সংবেদী কোষগুলি ওই সংকেতটিকে ইলেকট্রিক্যাল সিগন্যালসের মাধ্যমে মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সে নিয়ে গিয়ে ভিজুয়াল সেন্টারে গিয়ে পৌঁছায়। আমাদের ছোটোবেলা থেকে
থেকে অভিজ্ঞতা এবং নানা ইন্দ্রিয়ের মাধ্যমে জানানো হয় যে এই সংকেতটি আসলে একটি সোজা বস্তু। মস্তিষ্ক তখন ওই সংকেতটিকে প্রসেস করে আমাদের সোজা হিসেবে দেখিয়ে দেয়। একদম সদ্যজাত শিশুরা সমস্ত ছবি উল্টোভাবে দেখা, কিন্তু মস্তিষ্ক সেই উল্টো ছবিটাকে সোজা করার প্রচেষ্টা তখনও পুরোপুরিভাবে রপ্ত করতে পারেনি। যখন কোনো শিশু জন্মায় তখন তার ব্রেন এবং মস্তিষ্ক দুটোই বাইরের জগতের সঙ্গে সম্পূর্ণ অপরিচিত। তারা তাদের চোখের রেটিনায় সমস্ত ছবি উল্টোভাবে দেখে ঠিক আমাদের মতো, কিন্তু আমাদের মস্তিষ্ক সেই উল্টো ছবিটাকে সোজা করে প্রসেস করতে পারে, কিন্তু তাদের মস্তিষ্ক তখনও সেই ট্রেনিং পায়নি। ফলে ধারণা করা হয় যে জন্মের প্রথম কয়েকদিন বা প্রথম কয়েক সপ্তাহ সম্ভবত তারা এই জগৎটাকে অনেকটা উল্টো এবং ঝাপসাভাবে দেখে। এবার প্রশ্ন হলো মস্তিষ্ক কীভাবে সেই উল্টো ছবিটাকে সোজা করতে শেখে। ধরুন একটি বাচ্চার সামনে একটি খেলনা রাখা হয়েছে, সেই খেলনাটি তার চোখের রেটিনে উল্টো। যখন সে খেলনাটিকে ধরতে যাচ্ছে তখন তার হাতের স্পর্শ এবং চোখের দেখা মিলেমিশে একটি অভিজ্ঞতা তৈরি করছে। সেই অভিজ্ঞতা থেকে তার মস্তিষ্ক বুঝে নেয় যে তার চোখের রেটিনে যে সংকেতটি নিচের দিকে আছে সেটি আসলে উপরের দিকে। এটি কতদিনে ঠিক হয়? সাধারণত জন্মের কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে তাদের মস্তিষ্ক এই ভিজুয়াল ডেটা প্রসেস করা শিখে নেয়। তখন তারা আমাদের মতনই প্রিয় পৃথিবীকে সোজাভাবে দেখে। কর্নিয়া চোখের সামনে স্বচ্ছ স্তর এবং এটি আলো প্রবাহিত করে। এটা হলো পিউপল চোখের কেন্দ্রে গর্ত এবং এটি আলো নিয়ন্ত্রণ করে। এটা হলো আইরিস চোখের রঙিন অংশ এবং এটি পিউপলের আকার নিয়ন্ত্রণ করে। এটি হলো লেন্স চোখের পিছনের অংশ এবং এটি চোখকে ফোকাসে রাখে। এটা হলো ভিক্টরিয়া সিমার পুরো চোখের গঠন বজায় রাখে। এটা হলো অপটিক নার্ভ, এটা রেটিনা এবং মস্তিষ্কে সিগন্যাল পাঠায়। এই ধরনের আরো আকর্ষণীয় বিজ্ঞান প্রদর্শনী দেখাবো তোমাদেরকে নেক্সট পার্ট 2 এ। তো ততক্ষণ তোমরা পেজটা অবশ্যই ফলো করে রেখো, আর এই ভিডিওর পরেই পার্ট 2 তোমরা পেয়ে যাবে।